ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ৪১ ভাগের বেশি মানুষ ভোট দিতে চান বিএনপিকে, আর জামায়াতের ঝুলিতে পড়তে পারে ৩০ ভাগের কিছু বেশি। বুধবার জরিপের এমন তথ্য প্রকাশ করেছে ইনোভেশন কনসাল্টিং। তারা জানিয়েছে, আগামীতে সরকার গঠনের জন্য বিএনপিকেই বেশি যোগ্য মনে করছে মানুষ, আর এই ক্ষেত্রে বিএনপির সবচেয়ে বেশি জনপ্রিয়তা রয়েছে নারীদের মাঝে। প্রায় ১০,৫০০ মানুষের উপর চালানো হয় এই জরিপ। আরও জানাচ্ছেন ভাস্কর ভাদুরী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দেশের সব জেলায় ১০,৪১৩ জন মানুষের উপর জরিপ চালায় ইনোভেশন কনসাল্টিং। জরিপের তথ্যে দেখা যায়, মোট ৪১.৩০% মানুষ বিএনপিকে ভোট দেবার পক্ষে। জামাতের ক্ষেত্রে এই সংখ্যা ৩০.৩০ অর্থাৎ প্রায় ১১% কম। ২০০৮ সালের ভোটের বিবেচনায় জামাতে ইসলামের ভোট বাড়ছে ৭.৫ গুণেরও বেশি। এই প্রশ্ন সবসময় আমরা ফেস করি। আমরা একটা জিনিস সবসময় আমরা গবেষক হিসেবে যেটা বলি সেটা হচ্ছে আমাদের দুটো বিষয়। একটা হচ্ছে এইটা হচ্ছে ডেসক্রিপটিভ গবেষণা, স্ট্যাটাস কো, যা দেখছি তা বলছি। আরেকটা হচ্ছে যেটা হচ্ছে আমার ডায়াগনস্টিক গবেষণা, কেন হচ্ছে। আমি আপনাকে ডায়াগনস্টিক গবেষণাটা এখানে দেই নাই। আগামীতে সরকার গঠনের জন্য যোগ্যতম দল হিসেবে বিএনপিকে বিবেচনা করছে ৩৯.১ মানুষ। এ বিষয়ে জামাতের পক্ষে ২৮.১ আর এনসিপিকে যোগ্য মনে করছে ৪.৯ মানুষ। যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশ না নেয়, তাহলে বিএনপির ভোট বেড়ে হতে পারে ৪৫.৫%, আর জামাতের ভোট বেড়ে হবে ৩৩.৫। তবে ভোটে থাকলে আওয়ামী লীগকে ভোট দিতে চান ১৮% বেশি মানুষ। রিভিল ভোটার যারা, রিভিল ভোটাররা যখন তাদের প্রেফারেন্স এখন রিভিল করছেন, তারা খুব ক্লিয়ারলি বিএনপির দিকে তাদের যে প্রেফারেন্সটা সেটাকে শো করছেন, যেটা তারা আগে শো করেননি। হুইচ মে অলসো ইন্ডিকেট অ্যানাদার থিং, যে হ্যাঁ, আওয়ামী লীগও বেড়েছে, আমি বিএনপির সেটা বলছি। এবং আরেকটা যেটা জিনিস, যে দের ইজ এ ভেরি গুড পসিবিলিটি যে আনডিসাইডেড ভোটাররা যখন ব্রেক করা শুরু করবেন, আমার মনে হয় একটা খানিকটা ট্রেন্ড যেটা এখানে দেখা যায়, আনডিসাইডেড ভোটাররা দের ইজ এ পসিবিলিটি তারা বিএনপির দিকে ব্রেক করবেন। জরিপের তথ্য বলছে ৬০ ঊর্ধ্বরা বিএনপিকে বেশি ভোট দিতে চান, সংখ্যায় ৪৮.৬, আর জামাতের ক্ষেত্রে যা ২৬.৫। যাদের বয়স ১৮ থেকে ২৮-এর মাঝে, তাদের মধ্যে জামাতের জনপ্রিয়তা বেশি। জরিপ অনুযায়ী কম শিক্ষাগত যোগ্যতার মানুষের মাঝে বিএনপির জনপ্রিয়তা বেশি, আর উচ্চশিক্ষিতদের মাঝে জামাত এগিয়ে আছে। লিঙ্গভিত্তিক তথ্যে দেখা যায়, নারী ভোটের সর্বোচ্চ অংশ রয়েছে বিএনপির পক্ষে, যা ৩৬.২, আর জামাতের ক্ষেত্রে এই হার ২৬.৭। ভাস্কর ভাদুরী, ৭১, ঢাকা। জাতীয় নির্বাচনে সেনাবাহিনীর ১ লাখ সদস্য মোতায়েন থাকবে। নির্বাচনকে সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান শুরু হয়েছে, আর মানুষ এখন নির্বাচনমুখী হচ্ছে। বুধবার চট্টগ্রামের সার্কিট হাউসে চট্টগ্রাম বিভাগের সব জেলা প্রশাসক এবং আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে গণমাধ্যমে এসব কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি আরও জানিয়েছেন, নিষিদ্ধ ছাত্রলীগ এবং আওয়ামী লীগের মিছিল থেকে যারা গ্রেফতার হচ্ছে, তারা যেন সহজে জামিন না পায়, সেই ব্যাপারে সরকার আরও কঠোর হচ্ছে। প্রণবেশ চক্রবর্তী প্রতিবেদন। সামনে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা, এছাড়া আছে জাতীয় নির্বাচন। এ বিষয়ে বুধবার নগরীর সার্কিট হাউসে চট্টগ্রাম বিভাগের সকল জেলা প্রশাসকদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠকে বসেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বৈঠকে ছিলেন আইনশৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন সংস্থার পদস্থ কর্তারাও। বৈঠক শেষে গণমাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এবার শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। দুর্গাপূজাটা আমরা আশা করতেছি খুবই শান্তিপূর্ণ এবং খুব উৎসব মুখর হবে। এটা কোনো জায়গায় ওরকম কোনো ধরনের বড় কোনো সমস্যা নাই। এটা শান্তিপূর্ণভাবে এবং উৎসব মুখর হবে। এটা কিন্তু একটা ধর্মীয় অনুষ্ঠান, আর এটার যেন পবিত্রতা রক্ষা পায়, ওই দিকেও সবাই খেয়াল রাখতে হবে। নির্বাচনের আগে বাইরে রয়ে যাওয়া অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুতি নিয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অন্যান্য বাহিনীর পাশাপাশি নির্বাচনের সময় ১ লাখ সেনা সদস্য মাঠে থাকবে। প্রশিক্ষণ কিন্তু শুরু হয়ে গেছে, এবং আপনারা জানেন যে আমরা অনেক সংখ্যক কিন্তু তাদের বাড়িয়ে দিয়েছি, এবং সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী সবাই কিন্তু এবার ইলেকশনে থাকবে। এখন ধরুন মাঠে ৩০,০০০
মতো আছে সেনাবাহিনী, ওই সময় প্রায় 1 লাখের মতো থাকবে সেনা। বিভিন্ন জায়গায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের মিছিলের ব্যাপারে উপদেষ্টা বলেন, আইনের আওতায় আনা হলেও অনেকে জামিন নিচ্ছে, সামনে যাতে তারা জামিন না পায় সে চেষ্টা চলছে। তারা আইনে আওতায় নিয়ে আসার পর আবার তারা জামিন পেয়ে যায়, বাট আমরা চেষ্টা করতেছি এরা যেন সহজে আর জামিন না পায় এই ব্যবস্থা করার জন্য। মিয়ানমার সীমান্ত ও রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে বাংলাদেশে কোনো হুমকি নেই বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। প্রণবেশ চক্রবর্তী, ৭১, চট্টগ্রাম। নিউ ইয়র্কে ডিম ছুঁড়ে রাজনৈতিক ভবিষ্যৎ অনিশ্চিত করেছে আওয়ামী লীগ। বুধবার চট্টগ্রামে এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু। তিনি জানিয়েছেন, এই ঘটনায় দূতাবাসের কোনো ব্যর্থতা আছে কিনা সেটি নিশ্চিত নয়। অন্যদিকে দলটির আরেক নেতা রুহুল কবির রিজভী বলেন, অপকর্মের বিচার হলে নিউ ইয়র্কে ফ্যাসিবাদের দোসররা এমন সাহস পেত না। বিস্তারিত মাহিদা ইসলামের রিপোর্টে। চট্টগ্রামে মা ও শিশু হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের শিক্ষা সমাপনী অনুষ্ঠানে যোগ দেন আমির খসরু মাহমুদ চৌধুরী। এখানে তিনি বলেন, সরকারি হাসপাতালে সরকার প্রতি বছর বহুল অর্থ ব্যয় করলেও অনিয়ম দুর্নীতির কারণে সাধারণ মানুষ কাঙ্ক্ষিত সেবা পায় না। স্বাস্থ্যসেবার পরিধিকে আরো বিস্তৃত করব এবং সকলের কাছে যাতে স্বাস্থ্যসেবা পৌঁছাতে পারি, আগামীর বাংলাদেশে নতুন বাংলাদেশ এসে আমরা সেটা চেষ্টা করব। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমির খসরু বলেন, ডিম ছোড়ার ঘটনায় দূতাবাসের গোয়েন্দার ব্যর্থতা আছে কিনা সেটি নিশ্চিত নয়। একটা গণতান্ত্রিক দেশে অনেক কিছু হতেই পারে, এটা আমার জন্য এমন বড় কিছু। তিনি মনে করেন, ওই ঘটনায় নিজেদের ভবিষ্যৎ আরও অনিশ্চিত করেছে আওয়ামী লীগ। আপনি যখন পরাজিত হয়ে দেশ থেকে পালিয়ে গেলেন, ওনাদের সমর্থকরা তো এই সমস্ত এই ধরনের কাজের বাইরে তার কিছু করার নাই। আপাতত গণতন্ত্রে বিশ্বাস করে না, দেশ ধ্বংস করে পালিয়ে গিয়ে এখন যেগুলো করছে এগুলো তো আরো ধ্বংসাত্মক। এদিকে বরগুনা ও পিরোজপুর জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটি রাজধানীর শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে। এখানে তাদের সাথে ছিলেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় রিজভী বলেন, বিচার হচ্ছে না বলেই দেশে বিদেশে আওয়ামী লীগ ও তার দোসররা মাঠে নামার সুযোগ পাচ্ছে। যখন হাসিনা নেই, আওয়ামী লীগের পুলিশ নেই, ছাত্রলীগ নেই, হেলমেটধারীরা নেই, তাহলে এই 1 বছরে প্রায় দ্বিগুণ অপহরণ হয়েছে। কেন এই আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে, এটা তো জনগণ জানতে চায়। তিনি জানান, আওয়ামী লীগের সাথে তাদের কোনো আঁতাত নেই। যারা তাকে সহযোগিতা করেছে তাদের জন্য খোলস খুলে নতুনভাবে আত্মপ্রকাশ করতে না পারে। পরে আরেক অনুষ্ঠানে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে তিনি অসহায় একটি পরিবারকে আর্থিক সহায়তা দেন। এটা কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য না, বিএনপির পক্ষ থেকে। মাহিলা ইসলাম, ৭১, ঢাকা। বাংলাদেশ প্রতিনিধি দলের উপর হামলার ঘটনায় দায় এড়াতে পারে না স্বাগতিক দেশ যুক্তরাষ্ট্র, এমন মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত দেশটির সাবেক কূটনীতিক জন ড্যানি লয়েড। ৭১কে দেয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, আশা করি খুব দ্রুততম সময়ের মধ্যেই এ বিষয়ে একটি তদন্ত হবে। অন্যদিকে বাংলাদেশি কূটনীতিকরা মনে করছেন, নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে প্রাইভেট সিকিউরিটি সার্ভিসের সহযোগিতা নিতে পারত বাংলাদেশ মিশন। বিস্তারিত জানাচ্ছেন সুফিয়ান ফারাবি। নিউ ইয়র্কে পৌঁছাতেই তরুণ নেতা আখতারকে ডিম ছুঁড়ে মারে গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সমর্থকরা। হেনস্থার শিকার হন তাসনিম জারা। অশোভন আচরণ করা হয় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথেও। স্থানীয় বিএনপি নেতারা দলীয় মহাসচিবকে স্বাগত জানাতে অপেক্ষা করছিলেন নির্দিষ্ট একটি গেইটের সামনে, কিন্তু মিশরের কর্মকর্তাদের পরামর্শে অন্য গেইট ব্যবহার করতে বাধ্য হন রাজনৈতিক প্রতিনিধিরা। এই ঘটনায় বাংলাদেশ মিশনকে দায়ী করছেন স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ। অন্যরা ফ্রি এক্সিট পেলে নিরাপত্তার সহিত, কিন্তু বিএনপি এবং এনসিপির নেতারা কেন আওয়ামী লীগের সন্ত্রাসীদের তোপের মুখে পড়লেন? তাদের জন্য কি বিশেষ নিরাপত্তা ব্যবস্থা করা যেত না? আমি মনে করি এটি বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সীমাহীন ব্যর্থতা। এছাড়া নিউ ইয়র্কে বাংলাদেশি কনসুলেট থেকে বিএনপির স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দকে জানানো হয় যে বিমানবন্দরের ৮ নম্বর গেট দিয়ে আমাদের সম্মানিত মহাসচিব সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বের হবেন, নিয়ে আসা হবে তাদেরকে কেন
4 নম্বর গেট দিয়ে নিয়ে আসা হলো, ওয়াইরেস বিএনপি নেতৃবৃন্দ 8 নম্বর গেটে অবস্থান করছিলেন। এটা আমার একটা প্রশ্ন। যুক্তরাষ্ট্রে দায়িত্ব পালন করা বাংলাদেশের সাবেক কূটনীতিক সাকিব আলী মনে করেন দূতাবাসের ব্যর্থতার কারণে এমন ঘটনা ঘটেছে। বাড়তি নিরাপত্তার জন্য প্রাইভেট সিকিউরিটি সার্ভিসের সহযোগিতা নিতে পারত বাংলাদেশ মিশন। মানে ডেলিগেশনের জন্য প্রধান উপদেষ্টাকে তো সরকার যুক্তরাষ্ট্র সরকার প্রধান হিসাবে সিক্রেট সার্ভিস প্রোটেকশন দিবে, সুতরাং এবং হয়তো আমাদের উপদেষ্টারাও পুলিশের প্রোটেকশন পাবেন, কিন্তু ডেলিগেশনের অন্যান্য মেম্বার যারা গিয়েছেন সেখানে রাজনীতিকরা যারা, তাদের জন্য প্রাইভেট সিকিউরিটির ব্যবস্থা করা, এটা আমার মনে হয় একটা ভালো প্রস্তাব ছিল এবং এটা করা উচিত ছিল। এটা করতে তো কোনো অসুবিধা আমি দেখি। এদিকে ঢাকায় দীর্ঘদিন যুক্তরাষ্ট্রের দূতাবাসে ডেপুটি চিফ অফ মিশন হিসেবে দায়িত্ব পালন করা জন ড্যানিয়েলস মনে করেন এই ঘটনার দায় এড়াতে পারে না যুক্তরাষ্ট্র। বাংলাদেশের রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনায় লজ্জিত যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষ, এমনটাই জানালেন জন ড্যানিয়েলস। নিঃসন্দেহে যুক্তরাষ্ট্র প্রশাসনের তার দেশে আমন্ত্রিত অতিথিদের নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব। আমি আশা করব এ বিষয়ে একটি তদন্ত করা হবে এবং ভবিষ্যতে যেন এমন কোনো কিছু না ঘটে সে বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে। অন্যদিকে আওয়ামী লীগ যুক্তরাষ্ট্রে বাংলাদেশ কমিউনিটির নেতৃত্ব দেয় না, ওরা খুবই স্বল্প সংখ্যক। তারা মনে করে সহিংসতা একমাত্র তাদের রাজনৈতিক লক্ষ্য হাসিলের উপায়। সুফিয়ান ফারাবি, 71, ঢাকা। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানাবেন, এমন কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ পরবর্তীতে বাংলাদেশের বাণিজ্য সুবিধা নিয়েও প্রধান উপদেষ্টা কথা বলেছেন বিশ্বব্যাংক, IMF এবং বিশ্ব বাণিজ্য সংস্থার প্রধানদের সাথে। মঙ্গলবার স্থানীয় সময় দুপুরে ম্যানহাটনের গ্র্যান্ড হায়াত হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানিয়েছেন তিনি। বিস্তারিত শাহরিয়ার ইমতিয়াজের প্রতিবেদনে। ৮০তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ব্যস্ত সময় পার করছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্মেলনের উদ্বোধনী অধিবেশনের পর সাইডলাইনে বৈঠক করেন একাধিক বিশ্ব নেতাদের সাথে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, ডক্টর ইউনূস অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবেনিসের সঙ্গে সংক্ষিপ্ত শুভেচ্ছা বিনিময় করেন। সংস্কার ও ফেব্রুয়ারিতে নির্ধারিত তারিখে বাংলাদেশে আসন্ন সাধারণ নির্বাচন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয় দুই নেতার মাঝে। যে ইস্যুগুলো আছে সেগুলো ছাড়াও ইলেকশনের বিষয়ে আসে, রিফর্ম আসে এবং বিশেষ করে অ্যান্টনি অ্যালবেনিসের সাথে বাংলাদেশি যে কমিউনিটি অস্ট্রেলিয়ায় আছে তাদের বিষয়েও আলাপ হয়। বাংলাদেশ স্বল্প উন্নত দেশ LDC থেকে উত্তরণের প্রস্তুতি নিচ্ছে। এ উত্তরণ মসৃণ করতে বিশ্ব বাণিজ্য সংস্থার সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। 2026 সালের শেষের দিকে আমাদের LDC গ্র্যাজুয়েশন হওয়ার কথা এবং যদিও আমাদের বিজনেসম্যানরা এই বিষয়ে ডিলে করার কথা বলছেন। বিভিন্ন দেশে আমরা প্রিফারেন্সিয়াল ট্রেড অ্যাক্সেস পাই, ডিউটি ফ্রি অ্যাক্সেস পাই। সেই প্রিফারেন্সিয়াল ট্রেড অ্যাক্সেস যাতে আমাদের অ্যাফেক্টেড না হয় সেই জন্য আমরা WTOর হেল্প চেয়েছি। প্রধান উপদেষ্টা বৈঠক করেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার সাথে। অজয় বাঙ্গার সাথে বাংলাদেশের ইলেকশন নিয়ে কথাবার্তা হয়। উনি আবারও জানিয়েছেন ফেব্রুয়ারির প্রথমার্ধে ইলেকশন, এই ইলেকশনের জন্য কি কি আমরা মেজার নিচ্ছি সেগুলো কথা হয়েছে। এছাড়া আমাদের ইকোনমিক রিফর্মগুলো সামনের মাসগুলোতে কি কি রিফর্ম হবে, কি কি কোথায় ফোকাস হচ্ছে সেগুলো নিয়ে আলাপ হয়। চিফ অ্যাডভাইজার জানিয়েছেন যে আমাদের বাংলাদেশের থেকে যে $234 বিলিয়ন শেখ হাসিনার আমলে সাইফন অফ হয়ে গেছে, যারা চুরি করে নিয়ে গেছে, তো সেই টাকাটা ফেরানো তার একটা বড় একটা প্রায়োরিটি। সেই বিষয়ে উনি আলাপ হয়েছেন। আপনি জানেন ওয়ার্ল্ড ব্যাংক এগুলো ক্ষেত্রে যথেষ্ট এক্সপার্টিজ আছে, তারা এগুলো ব্যাপারে হেল্প করে। প্রধান উপদেষ্টার সফর সঙ্গীদের উপর আওয়ামী লীগের নেতাকর্মীদের ডিম নিক্ষেপ সহ হামলার বিষয়ে কথা বলেন প্রেস সচিব শফিকুল আলম। আওয়ামী লীগের লোকরা যে এরকম করবে সেটা কমিউনিকেশন কিছু গ্যাপ হয়েছে, এগুলো নিয়ে আমরা দেখছি। আমাদের তরফ থেকে আমরা এই বিষয়ে আমাদের ফরেন মিনিস্ট্রি, বাংলাদেশের কনসুলেট ইন নিউ ইয়র্ক এই বিষয়ে যথাযথ যাদের কর্তৃপক্ষ আছে তাদেরকে এই বিষয়ে জানানো হয়েছে। এছাড়া নেদারল্যান্ডসের রানী ম্যাক্সিমা, বেলজিয়ামের রানী ম্যাথিল্ড, যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন ও চিলের সাবেক প্রেসিডেন্টের সাথে বৈঠক করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। শাহরিয়ার ইমতিয়াজ, 71, ঢাকা। গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা এবং তার পরিবারের বিরুদ্ধে করা দুর্নীতি মামলার
কয়েকটিতে নভেম্বরের মধ্যে রায়ের আশা করছে দুর্নীতি দমন কমিশন। বুধবার এমন তথ্য দিয়েছেন দুদক চেয়ারম্যান। তিনি জানিয়েছেন, হাইকোর্টের আদেশে আটকে যাওয়া টিউলিপ সিদ্দিকীর মামলাও সচল করতে উদ্যোগ নিয়েছেন তারা। আর দুর্নীতি প্রতিরোধী সংস্থা টিআইবির সাথে 5 বছরের জন্য একটি সমঝোতা সই করেছে দুদক। রাশেদ আনিসের প্রতিবেদনে বিস্তারিত। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহেনা ও পরিবারের অন্য সদস্যদের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে 21টি মামলা ও অভিযোগ নিয়ে কাজ করছে দুর্নীতি দমন কমিশন দুদক। এর মধ্যে 6টি মামলায় বিচার কাজ শুরু হয়েছে, 3টি মামলায় চলছে তদন্ত। এছাড়া দুর্নীতির আরও অন্তত 1 ডজন অভিযোগের অনুসন্ধান করছে দুদক। পূর্বাচল নতুন শহর প্রকল্পে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতি করে 60 কাঠার 6টি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে শেখ হাসিনা, শেখ রেহেনা ও পরিবারের অন্য সদস্য ছাড়াও সরকারের 14 কর্মকর্তার বিরুদ্ধে 6টি মামলায় সাক্ষ্য গ্রহণ চলছে। এসব মামলায় হাসিনা, রেহেনা ছাড়াও সজীব ওয়াজেদ জয়, রাদওয়ান মুজিব সিদ্দিক, টিউলিপ সিদ্দিক, পুতুল ও আজমিনা সিদ্দিক সহ অন্যদের আসামি করা হয়েছে। দুদক চেয়ারম্যানের আশা, কোনো মামলায় নভেম্বরের মধ্যেই বিচারিক আদালতের রায় আসতে পারে। সাবেক প্রধানমন্ত্রী এবং তার পরিবারবর্গ নিয়ে যে মামলা, সেই মামলার আমাদের 6টা মামলা চলমান অবস্থায় আছে এবং আমরা আশা করছি সাক্ষ্য গ্রহণ শেষে অক্টোবর শেষ দিকে কিংবা নভেম্বরের প্রথম দিকে আদালত যেটাই বিবেচনাযোগ্য মনে করেন সেরকম রায় এসে যাবে বলে আমাদের প্রত্যাশা। এদিকে 5 বছরের জন্য পঞ্চমবারের মতো ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির সাথে সমঝোতা স্মারক সই করেছে দুদক। বুধবার সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন এবং টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান এই চুক্তিতে স্বাক্ষর করেন। পরে গণমাধ্যমের মুখোমুখি হন দুই সংস্থার প্রধান। যে 47টি সুপারিশ এবং সেগুলো যদি বাস্তবায়িত হয় তাহলে অবশ্যই বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন একটি আদর্শ দুর্নীতি দমন কমিশন হিসাবে প্রতিষ্ঠিত হতে পারবে, সেই সুযোগটা সৃষ্টি হবে বলে আমরা মনে করি। এটা নির্ভর করবে বাংলাদেশের রাজনৈতিক এবং আমলাতান্ত্রিক সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তন হচ্ছে কিনা তার উপর নির্ভর করবে। আমরা যতই কাগজে কলমে আইনে এবং প্রাতিষ্ঠানিক সংস্কার করি না কেন, যতদিন পর্যন্ত এই দুইটা অঙ্গনে না হবে ততদিন পর্যন্ত আমাদের দুদক সংস্কার কমিশনের যে স্বপ্ন সেটা বাস্তবিত হবে, এটা প্রত্যাশা করাটা খুব কঠিন। হাইকোর্টের আদেশে আটকে যাওয়া টিউলিপ সিদ্দিকের ফ্ল্যাট জালিয়াতির মামলা সচল করতে উদ্যোগের কথাও জানান সংস্থাটির চেয়ারম্যান। এই মামলাটার একটা নিষ্পত্তি হোক, আপনারা যেমন চান আমরাও সেটা চাই। রাশেদ আনিস, 71, ঢাকা। এদিকে শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে ফোন রেকর্ড উপস্থাপন করে সাক্ষ্য দিয়েছেন বিশেষ প্রসিকিউটর তানভীর হাসান জোহা। বুধবার তিনি ট্রাইব্যুনালে জুলাই আন্দোলন চলার সময় শেখ হাসিনার সাথে পৃথক 3 ব্যক্তির কথোপকথনের রেকর্ড শোনান। প্রসিকিউশন দাবি করেন ওই রেকর্ড সিআইডির ফরেনসিক বিভাগে পরীক্ষা করা হয়েছে। তারা বলছেন, শেখ হাসিনা দেশের মানুষের বিরুদ্ধে যে মানবতা বিরোধী অপরাধ করেছেন এতে তা প্রমাণিত হয়েছে। আরও জানাচ্ছেন নূর নবী সরকার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের বিচারিক কার্যক্রম চলছে। আনুষ্ঠানিক বিচার কাজের 22তম দিনে সাক্ষ্য দেন বিশেষ প্রসিকিউটর তানভীর হাসান জোহা। তার এই সাক্ষ্য গ্রহণ বিটিভি ও সামাজিক মাধ্যমে সরাসরি দেখানো হয়। শেখ হাসিনা লেথাল ওয়েপন ব্যবহার করে শেখ হাসিনা জুলাই আন্দোলন চলাকালে ইনু, তাপস ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মাকসুদ কামালের সাথে ফোনে কথা বলেন। এমন পৃথক 5টি জব্দকৃত কল রেকর্ড আদালতে বাজিয়ে শোনান সাক্ষী জোহা। হ্যাঁ, জঙ্গি হামলা হয়েছে, আপনি সন্ত্রাসী জঙ্গি এই কার্ডটা খেলবো আমরা এখন। না, কার্ড খেলা না, এটা আমি আগে করি নাই, কিন্তু আমাকে একটা আন্তর্জাতিক সংস্থা থেকে আমাকে সেই মেসেজটা দিতে যেটা জঙ্গি হামলা। প্রসিকিউশন বলেছে অডিওগুলো যে শেখ হাসিনার তা সিআইডি ফরেনসিক করেছে, আর এই রেকর্ডে শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধের প্রমাণ হয় বলে দাবি প্রসিকিউশনের। সরাসরি গুলির নির্দেশ দিয়েছেন। হেলিকপ্টার দিয়ে কি বোমিং করা, হেলিকপ্টার ব্যবহার, হেলিকপ্টার বোমিং করার কথা বলা হচ্ছে স্পষ্ট। হেলিকপ্টারের মাধ্যমে, হ্যাঁ, হেলিকপ্টার থেকে বোমিং করা হচ্ছে, প্রসিকিউশন আরও বলেছে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়েও তার জনগণকে হত্যার নির্দেশ দিয়েছেন, যা পৃথিবীর ইতিহাসে ঘৃণ্যতম। ওনাদের ভাষায় যাদেরকে উনি মেরে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন জঙ্গি নাটকের নামে, এবং বলে দেওয়া হবে যে জঙ্গিদেরকে মেরে ফেলা হয়েছে, ছাত্রদেরকে ঘরে ফিরে যেতে বলা হয়েছে। এছাড়াও
যদিও ডিফেন্স এটাতে আপত্তি করেছেন। এছাড়াও তিনি যেটা বলেছেন যে কারফিউর পরে ধরে নিয়ে যাওয়া হবে আন্দোলনকারীদেরকে, তারপরে আইনানুগ ব্যবস্থা হবে, কিন্তু আসলে জেলখানায় পাঠানো হবে না। স্ক্রলে বলা হবে যে তাদেরকে জেলখানায় পাঠাতে, বাস্তবে ছেড়ে দেবে। আর কি এই শব্দটা, তার মানে তাদেরকে মেরে ফেলা। শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী মামলায় 81 সাক্ষীর মধ্যে 52 জনের সাক্ষ্য সম্পন্ন হলো। বৃহস্পতিবার মামলাটি শুনানির জন্য ধার্য আছে ট্রাইব্যুনালে। নুরবি সরকার, ৭১, ঢাকা। দেশে 5 লাখ দৃষ্টিহীন মানুষের অন্তত 70% চোখের ছানি সমস্যায় ভুগছে। আর এই বিশাল জনগোষ্ঠীর বেশিরভাগই নিম্ন আয়ের হওয়ায় চোখের চিকিৎসা তারা করাতে পারছে না। আগামী 2 বছরে এমন 1 লক্ষ মানুষের বিনামূল্যে চোখের অপারেশন করবে পিকেএসএফ এবং অরবিস। আরও জানাচ্ছেন মেহেদি হাসান। শাহিদুর রহমানের বয়স 67 বছর, থাকেন বরগুনায়। আগে এনজিওতে চাকুরি করতেন, বয়সের ভারে এখন সেটাও পারেন না। কিন্তু চোখের ছানিতে কিছুই দেখছে না, আয় নেই। এরই মধ্যে দৃষ্টি ফেরাতে বিভিন্ন হাসপাতালে ছুটে বেরিয়েছেন তিনি, কিন্তু অর্থের অভাবে পিছিয়ে পড়েছেন। এক চোখ নষ্ট হয়ে গেছে আমার, আমি এই জায়গায় ট্রিটমেন্টের জন্য আইছি। দেশের 30 বছরের বেশি বয়সী প্রায় 5 লাখ মানুষ বর্তমানে দৃষ্টিহীন, যাদের প্রায় 70%ই ছানিজনিত কারণে দৃষ্টি হারিয়েছে। এর মধ্যে বড় অংশ কর্মক্ষম। এই জনগোষ্ঠীর বেশিরভাগ প্রান্তিক ও নিম্ন আয়ের হওয়ায় চিকিৎসায় কিছুটা ভাটা পড়েছে। তাই পিকেএসএফ ও অরবিস নামে 2টি প্রতিষ্ঠান সারা দেশ থেকে এমন মানুষের তালিকা প্রস্তুত করছে। আগামী 2 বছর অন্তত 1 লক্ষ হতদরিদ্র মানুষের ছানি অপারেশন করার উদ্যোগ নিয়েছে তারা। এ প্রকল্পের আওতায় পিকেএসএফ এর সহযোগী সংস্থার সহায়তায় 5000 আউটরিচ প্রোগ্রামের মাধ্যমে 10 লক্ষ রোগীর স্ক্রিনিং করা হবে এবং চক্ষু হাসপাতালের মাধ্যমে 1200-র অধিক স্বাস্থ্যকর্মীকে চক্ষু সেবার বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। আগামী 2 বছরে দেশের 1 লক্ষ নিম্ন আয়ের মানুষের ছানি অপারেশন করার উদ্যোগ নিয়েছে পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশন, পিকেএসএফ এবং অরবিস ইন্টারন্যাশনাল। দেশের 50টি জেলায় সরকার পরিচালিত 200টি কমিউনিটি আই সেন্টার এবং বেসরকারি হাসপাতাল পরিচালিত 100টিরও বেশি ভিশন সেন্টার রেফারেল ও ফলো আপ পয়েন্ট হিসেবে কাজ করবে। মেহেদি হাসান, ৭১, ঢাকা। লোকশিল্পের ঐতিহ্যে মণ্ডপ সাজিয়ে এবার শারদোৎসব আয়োজন করছে রাজধানীর উত্তরা সার্বজনীন পূজা কমিটি। গেল বছরের ধারাবাহিকতায় এবারের দুর্গাপূজা আরও বেশি বর্ণাঢ্য হবে জানিয়েছেন পূজা কমিটি। আনুষ্ঠানিকতার পাশাপাশি থাকবে সান্ধ্য আরতি প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। উত্তরায় পূজা প্রস্তুতির আরও খবর আমাদেরকে জানাচ্ছেন সহকর্মী পার্থ সঞ্জয়। যেন অবন ঠাকুরের ছবি, তুলির ছোঁয়ায় ফুটে উঠছেন দেবী দুর্গা। একটু একটু করে পূর্ণতা পাচ্ছে তার মৃন্ময়ী কাঠামো। উত্তরায় বাংলা প্রতিমার আদলে গড়া হচ্ছে প্রতিমা। কালকে থেকে সাজগোজ শুরু হবে আর চোখের কাজও কালকে শুরু হবে। আজকে মোটামুটি সব রং টং করা কমপ্লিট করব। মণ্ডপের প্রস্তুতিতে লোকশিল্পের সঙ্গে থাকছে ঐতিহ্যের মিশেল। পট শিল্পের বিন্যাসে শেকড়ের পানে ফিরবে এবার উত্তরার পূজা। হারিয়ে যাওয়া ঐতিহ্যকে ফিরিয়ে আনার জন্যে আমাদের পটচিত্র এবং কুটির শিল্পের উপরে যে কারুকাজ করা বা ড্রয়িং করা বা এই আপনার শিল্পের যে উপস্থাপনটা, সেই জিনিসটাকে আমি উপস্থাপন করেছি এবার পূজায়। প্যান্ডেলে যেটা থাকবে আমার কিছু লোটাস থাকবে, যেটা পদ্মফুল, যেটা পূজার প্রতীক, কিছু থাকবে ট্রায়াঙ্গেল টাইপের এবং কিছু পটচিত্র থাকবে। প্রতিদিন 5 থেকে 7,000 পূজার্থীর সম্মিলন ঘটবে এখানে। আশাবাদ পূজা কমিটির, সবাই পাবেন প্রসাদ, নিরাপত্তা নিয়ে নেই শঙ্কা। 51টা সিসিটিভি থাকবে এবং প্রাইভেট সিকিউরিটি থাকবে। আমাদের বিশাল প্রায় 25-30 জনের একটা স্বেচ্ছাসেবক বাহিনী থাকবে। পূজার দিনে, বিশেষ করে সপ্তমী, অষ্টমী, নবমীর দিনে 5 থেকে 7,000 ভক্ত সমাগম হয়, একসাথে অঞ্জলি প্রদান করে। সেখানে অঞ্জলি প্রদান শেষে আমরা প্রসাদ বিতরণ করি। উত্তরা সার্বজনীন পূজা কমিটি এই বিগত বছরগুলিতে জনবহুল এলাকায় পূজা করে আসছে। গতবারই প্রথম আমাদের নিজস্ব মন্দিরে আমরা পূজা শুরু করেছি। তো গতবার প্রথমবারের মতো পূজা করলেও আমরা কিন্তু ভক্তদের মাঝে সাড়া ফেলতে পেরেছি। অনেক ভক্ত প্রথম বছরেই আমাদের এখানে উপস্থিত হয়েছে। এই বছর যাতে ভক্তের সংখ্যা আরও বেশি হয়, সেই জন্য আমাদের নতুন অনেক কিছু সংযোজন আছে। প্রায় সম্পূর্ণ প্রস্তুতিতে 28 সেপ্টেম্বর শারদ আনন্দে, দেবী বন্দনায় মুখর হবে মণ্ডপ। প্রত্যাশা আয়োজকদের।
পার্থ সঞ্জয়, ৭১, ঢাকা।